শতাব্দী প্রাচীন পার্টি, যদিও সেই রাজনৈতিক দল এখন বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা লোকসভায় হারিয়ে ফেলেছে, তা হলেও ভারতবর্ষের এই মুহূর্তে প্রধান বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় মানুন আর নাই মানুন, এখনো পর্যন্ত একাধিক রাজ্যের ক্ষমতায় আছে কংগ্রেস। আজকে সেই দলের নেতা রাহুল গান্ধীর যে ডান্ডি অভিযান আমরা দেখলাম, তা নিঃসন্দেহে ঐতিহাসিক। মহাত্মা গান্ধীর পার্টি, সুরেন্দ্রনাথ দত্তর পার্টি, ব্যানার্জির পার্টি, নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টি, পণ্ডিত জওহরলাল নেহরুর পার্টি আজকে দুর্নীতির থেকে বেঁচে থাকবার জন্য আজকে তারা এমনভাবে দিল্লির রাস্তায় পদযাত্রা করলেন এবং মৃতপ্রায় ক্ষয়িষ্ণু কংগ্রেসের কিছু মানুষকে দূর থেকে নিয়ে এসে দিল্লির জনজীবনকে অবরুদ্ধ করলেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন। 1930 সালে 5000 স্বাধীনতা সংগ্রামীর তারা তৈরি যে অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড, এজেএল নামে যা সকলের কাছে পরিচিত, তার সাম্প্রতিক তৎকালীন মূল্য যে সময় ট্রানজ্যাকশন হয় তা ছিল প্রায় 2000 কোটির কাছাকাছি। ইয়ং ইন্ডিয়ান্স নামে একটি কোম্পানি, যে কোম্পানি 5 লক্ষ টাকার কোম্পানি, যে কোম্পানি তৈরি করাতে প্রথম অবস্থায় রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধীর কি ভূমিকা ছিল তা দুর্বোধ্য, কিন্তু মালিকানা না পাওয়া সত্ত্বেও তারা দুজন 76% শেয়ার হোল্ড করলেন সেই কোম্পানিতে। যে কোম্পানি তৈরি হয়েছিল জনসাধারণের কাজ করবার জন্য, বিভিন্ন সামাজিক প্রকল্পকে বাস্তবে রূপায়িত করবার জন্য, আজকে সেই কোম্পানি রিয়েল এস্টেটের ব্যবসায় নেমে পড়লেন। আর কালক্রমে এজেএল এর সমস্ত শেয়ার আজকে চলে গেল সেই ইয়ং ইন্ডিয়ান্সের কাছে, যার কার্যত মালিকানা বর্তমান গান্ধী পরিবারের হাতে। কংগ্রেসের তোলা 90 কোটি টাকা লোন দেওয়া হয়েছিল একটা কোম্পানিকে। পরবর্তীকালে এজেএল এর এই লোনটিকে ওয়েভ করে দিল ইয়ং ইন্ডিয়ান্স। দিল্লি হাইকোর্ট 2019 সালে রায় দিয়েছে যে এই ট্রানজ্যাকশন অত্যন্ত গোপনীয়, অবৈধ এবং সন্দেহের ঊর্ধ্বে নয়। মহামান্য দিল্লি হাইকোর্টের কার্যত নির্দেশে আজকে যে কোম্পানি সম্পূর্ণভাবে টেন্টেড হয়ে গেছে এবং তার সঙ্গে যারা জড়িত ছিল, সেই কোম্পানিগুলো একটি কলকাতা বেসড হাওয়ালা কোম্পানির মাধ্যমে এই এন্টায়ার ট্রানজ্যাকশন করলো, তা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। আজকে ক্ষয়িষ্ণু কংগ্রেস, যারা রাজনৈতিক দিশাহীনতায় ভুগেছে, যারা 2014 সাল পর্যন্ত একটা দুর্নীতিগ্রস্ত পরিবারতান্ত্রিক নীতিপঙ্গুত্বে ভোগা সরকার চালিয়েছে, আজকে ভারতবর্ষের অধিকাংশ সমস্যা এবং জটিলতার জন্য যে পরিবার দায়ী, যে রাজনৈতিক দল দায়ী, সাম্প্রতিককালে বিরোধী দলের ভূমিকা না পালন করে সারা ভারতবর্ষের প্রত্যেক ক্ষেত্রে মানুষের দ্বারা তারা প্রত্যাখ্যিত হয়ে আজকে এই কদর্য পথ বেছে নিয়েছেন। সারা দেশের মানুষ দেখলেন স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত ভারতের জাতীয় কংগ্রেস, যা ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ পিরিয়ডের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, প্রান্তিক মানুষের ওপরে দখলদারির বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে সেই রাজনৈতিক দলের আজকে সর্বোচ্চ নেতা বুক ফুলিয়ে এগিয়ে চলেছেন। কারণ তিনি এবং তার পরিবার এই দুর্নীতির জালে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছেন। আজকে দেশে দুর্নীতির বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। দীর্ঘদিন ধরে যে কংগ্রেস সংস্কৃতি তৈরি হয়েছে এই দেশে, সেই সংস্কৃতি লুটের সংস্কৃতি। অর্থাৎ রাজনৈতিক নেতাদের অধিকার আছে দুর্নীতি করার, রাজনৈতিক নেতাদের
অধিকার আছে সমস্ত নিয়ম ভেঙে মানুষের দেয় করের টাকাকে আত্মসাৎ করার। রাজনৈতিক নেতাদের অধিকার আছে গরিব বিরোধী শ্রমিক বিরোধী অবস্থান নিয়ে আজকে মানুষের টাকা তাদের টাকাকে আত্মসাৎ করে বা বিপথে চালিত করে অন্য জায়গায় চালনা করে আজকে দল পরিচালনা করার, সরকার পরিচালনা করার, তা নিয়ে কোনো প্রতিবাদ করা যাবে না, কোনো এজেন্সি সে নিয়ে তদন্ত করতে পারবে না। এই সংস্কৃতি থেকে 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার ব্যবস্থা নিয়েছে। কংগ্রেসের সময়কার পাপের প্রায়শ্চিত্ত করছে বর্তমানের সরকার। দিনের পর দিন মানুষের টাকা বিভিন্ন ব্যাংকে দিয়ে শিল্পপতিদের ছুট দিয়েছে। কংগ্রেসের দেওল ঋণের টাকা নিয়ে যারা এখন দেশান্তরে চলে গেছে, আজকে তাদের কেন দেশে ফিরিয়ে আনা হচ্ছে না, কোথায় আইনি জটিলতা তৈরি হচ্ছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে। আমাদের প্রশ্ন এখানে, একদিকে পশ্চিমবঙ্গের পুরো নিয়োগ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের শিল্প দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা প্রত্যেকটি দফতর যখন দুর্নীতির পঙ্কিলতায় ডুবে গেছে, যখন প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ আদালতে চ্যালেঞ্জ করছে এবং আদালত সেটা কগনিজেন্সে নিচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আদালতের রায় যাচ্ছে, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করার কথা বলা হচ্ছে, আজকে সেই দল এক্ষেত্রে এই ন্যাশনাল হ্যারল্ড মামলায় আজকে মানুষের সামনে কি জবাব দেবেন? তারা কংগ্রেসের পক্ষে আছেন, তারা ওই ডান্ডি অভিযানের সঙ্গে আছেন না তার বিরুদ্ধে আছেন, তা নিয়ে চিন্তা করবার সময় এসেছে। একটি দুর্নীতি, একটা আর্থিক অনিয়ম, একটা সম্পূর্ণ বিপথে চালিত করা, মানুষকে বিভ্রান্ত করা, পুরো সিস্টেমকে কলুষিত করার একটা ব্যবস্থা, একটা প্রচেষ্টা, যা দিনের আলোর মতো আজকে ভারতবর্ষের মানুষের সামনে প্রস্ফুটিত হয়েছে। যেটি দুর্নীতি, সীমাহীন দুর্নীতি বলে জনমনে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের 1930 সালে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে ব্রিটিশ ইন্ডিয়ায় দাঁড়িয়ে তাদের জীবনের সবকিছু নিংড়ে দিয়ে যারা এই সংস্থা তৈরি করেছিলেন, এই সংবাদপত্র তৈরি করেছিলেন, তাদের টাকাকে আত্মসাৎ করে আজকে রিয়েল এস্টেটের ব্যবসায় কাজে লাগানো হচ্ছে। একটা 5000 স্বাধীনতা সংগ্রামীর টাকা, তাদের তৈরি করা ফান্ড একটা পরিবারের নিয়ন্ত্রণে সম্পূর্ণ চলে যাচ্ছে। আমার মনে হয় কপিল সিবাল আজকে থাকলে দিল্লিতে, তিনি আরও হয়তো বিষয়টিকে এখন ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেন, কারণ তিনি দীর্ঘদিন এই মামলায় ওকালতি করেছেন, দীর্ঘদিন ঠেকিয়ে রেখেছেন। কোনো এক অজ্ঞাত কারণে আজকে কংগ্রেস ছেড়ে তিনি অন্য দলে যোগ দিয়েছেন, কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। হয়তো তিনিও এদের সীমাহীন দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছেন। যারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন, যারা বিভিন্ন সময় চ্যারিটেবল ট্রাস্ট খোলার নামে এ ধরনের কোম্পানি নিয়ে মানুষের সামনে পৌঁছে যাচ্ছেন, আজকে তাদের বিরুদ্ধে বর্তমানের কেন্দ্রীয় সরকার সর্বাত্মকভাবে লড়াই করতে বদ্ধপরিকর। তদন্তকে কোনো অবস্থায় রাজনীতি প্রভাবিত এ শব্দ বলা যাবে না, কারণ দিল্লি হাইকোর্টের রায়ে এবং আদালতের অনুমতি নিয়ে তাদের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই কোম্পানি যে শিকড় শুধুমাত্র এই দুর্নীতি শুধুমাত্র দিল্লিতে সীমাবদ্ধ নয়, এই দুর্নীতি কলকাতার একটি হাওয়ালা অপারেটিং কোম্পানি যারা এ ধরনের ফেক ট্রানজ্যাকশনের মধ্যে, যাদের বিরুদ্ধে অতীতে অনেক অভিযোগ আছে, তারাও এর সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন। তার জন্য আজকে আমরা মার্চ দেখলাম দিল্লির পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে। একদিকে রাহুল গান্ধী চলেছেন, আরেকদিকে অন্য কংগ্রেসের কিছু নেতা, যাদের এক মানুষ যাদের অনেকদিন আগেই বিস্মৃতির অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছেন, নিজেদের অপান্তেও বানিয়ে ফেলেছেন, অপ্রাসঙ্গিক হয়ে গেছেন নিজ নিজ ক্ষেত্রে, তারাও আজকে হেঁটে চলেছেন। এমনভাবে হাঁটছেন যাতে মনে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো অভিযান করতে বেরিয়ে পড়েছেন। আমি আবার বলছি, গান্ধীজির ডান্ডি অভিযানের কথা মনে করিয়ে দিলেন আজকে রাহুল গান্ধী। কংগ্রেসের এই জনবিরোধী নীতি, জনবিরোধী রাজনীতি, দুর্নীতি নির্ভর সরকার পরিচালনা, দেশ পরিচালনা, আজকের বিরুদ্ধেই
সারা ভারতবর্ষের মানুষ দুটো লোকসভা নির্বাচনে আজকে কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। সাম্প্রতিককালে আবার নির্বাচন আসছে। যে কটি রাজ্যে কংগ্রেস নির্বাচনে এখনো টিকে আছে, অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে, সেখান থেকেও কংগ্রেসের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি সকলের জানা। আমরা কিছু ঘটনার বিবরণ দিয়ে নতুন করে সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে উত্তেজনা তৈরি করতে চাইছি না। আমরা চাই এই অবস্থায় মানুষ কদর্য পোস্ট থেকে নিজেদের বিরত রাখুন। এই অবস্থায় এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সম্পর্কে বা কে কি বলেছেন তার সমর্থনে বা তার বিপক্ষে, সে দুপক্ষই হতে পারে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ করুন। গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। আমরা দেখেছি এ রাজ্যের পুলিশের ভূমিকা। যারা এই রাজ্য দপ্তর থেকে বিজেপির একটা 300 লোকের মিছিল বেরোলেও সামনে গার্ডরেল লাগিয়ে সেই মিছিলকে কলকাতার রাস্তায় নামতে দেন না। আজকে তাদের উপস্থিতিতে, তাদের চোখের সামনে আগাম ইনফরমেশন থাকা সত্ত্বেও আজকে বিভিন্ন সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলেছে। বেথুয়াডৌরির পরিস্থিতি এমন যে মানুষ সেখানে নেমে স্থানীয় ব্যবসাদারেরা নিজেদের জীবন সম্পত্তি রক্ষা করবার জন্য তারা অনির্দিষ্টকালের জন্য প্রায় বন্ধ ডেকে ফেলেছে। রেল ভাঙা হচ্ছে। আজকে এগুলো করছেন সমস্ত একটি সম্প্রদায়ের মানুষ, কথা মনে করবার কোনো কারণ নেই। সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় এর সমর্থন আজকে এদের পিছনে আছে, বা সব সংখ্যালঘু মানুষ নেমে গেছেন আজকে ঘটনাকে কেন্দ্র করে। বিজেপি পশ্চিমবঙ্গ এ কথা মনে করে না, কিন্তু মুষ্টিমেয় মানুষ আজকে যে কাজ করে চলেছেন সাম্প্রতিককালে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকেই একটি পোস্ট দেখা গেছে, একজন নাম করছিল একজন বিরাট স্বঘোষিত, তিনি হতে পারেন কোনো ধর্মীয় মহাত্মা, তিনি আজ শিবলিঙ্গ নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, এই দেখুন একটা সংবেদনশীল পরিস্থিতিতে তাকে নিন্দা করার কোনো ভাষা আমাদের জানা নেই। আমাদের দলের পক্ষ থেকে আমাদেরই একজন সম্পাদক আজকে এই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে। আমরা চাই মুখ্যমন্ত্রী, যিনি পাপ পুণ্যের কথা বলেন, কোনটা পাপ এবং কোনটা পুণ্য তিনি চিহ্নিত করে দেন। আজকে এক্ষেত্রেও তিনি সঠিক ব্যবস্থা নেবেন। যিনি অন্যের গ্রেপ্তারের দাবি করছেন, এক্ষেত্রেও তিনি অন্তত নিজের রাজ্যে যার বিরুদ্ধে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন বা তাকে গ্রেপ্তার করবেন, সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর ব্যাপার। আমরা বিভাজনের রাজনীতি চাই না। হিন্দু মুসলমানের সংঘর্ষের এটা সময় নয়। কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শান্তির পরিবেশ নষ্ট হোক, দেশে অশান্তির বাতাবরণ তৈরি হোক, আজকে সেটা কাম্য নয়। আজকে মিডল ইস্টেও যে সমস্ত দেশ যাদের সম্পর্কে বহু তথ্য বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে এসেছিল, আজকে তারাও ওই ফ্রিঞ্জ এলিমেন্টদের বিরুদ্ধে, যারা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে হিংসা ছড়াবার প্রচেষ্টা করেছেন, তাদের চিহ্নিত করা এবং ডিপোর্ট করবার কথা ঘোষণা করেছেন। এমন কোনো উক্তি, এমন কোনো পোস্ট করা উচিত নয় যা চিরায়ত মানুষের কোনো বিশ্বাস আবেগকে আহত করে। এর থেকে নিজেদের বিরত রাখবার জন্য আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি। আমরা দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি যে কোনো ধরনেরই আক্রমণ আসুক না কেন, যে ধরনেরই শব্দ ব্যবহার করা হোক না কেন, কিছুদিনের জন্য নিজেদের মৌন রাখুন। কারণ একটা পোস্টের পাল্টা আরেকটা পোস্ট, তার পাল্টা আরেকটা পোস্ট, এতে আর যাই হোক শান্তি প্রতিষ্ঠা হবে না। এতে আর যাই হোক এই সমাজকে সুস্থির রাখা যাবে না। এই মুহূর্তে যখন কতিপয় মানুষ যাদের বিভিন্ন মাধ্যম চিহ্নিত করবার চেষ্টা করছে, যারা পরিকল্পিত উপায়ে বিভিন্ন সময় ঝামেলা তৈরি করছেন, আক্রমণ করছেন, আজকে তাদের চিহ্নিত করে তাদের জনবিচ্ছিন্ন করাটাই সমাজের কাজ।
প্রশাসন প্রতিদিন প্রেস কনফারেন্স হচ্ছে, বিভিন্ন পুলিশ অফিসিয়ালদের বক্তব্য আমরা শুনছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তো চিহ্নিতই করে দিয়েছিলেন যে বিজেপির পাপ বলে। আমরা এই পাপ পুণ্যের রাজনীতি তো ওপরওয়ালার বিষয়, কোনটা পাপ কোনটা পুণ্য সে তো ভগবান কিংবা আল্লাহ তাআলার খাতায় লেখা থাকবে। কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা তো আইনের ভাষা বুঝি। আমরা বুঝি যদি পাপ হয়ে থাকে, যদি কেউ পাপ হয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আজকে যে পাপ পশ্চিমবঙ্গে সংগঠিত হলো, একজন ক্লার্জি আজকে যে ভাষায় শিবলিঙ্গকে কেন্দ্র করে পুরো সমাজকে আক্রমণ করলেন, আমরা অপেক্ষা করব মুখ্যমন্ত্রীর দিকে যে তার নিজস্ব যে মাপকাঠি আছে, তার নিজস্ব পাপ পুণ্য মাপার যে দাঁড়িপাল্লা আছে, তিনি সেটাই বিচার করবেন, ওজন করবেন এবং ওজনের ওপরে কতটা ভারী দেখা যাবে তার ওপর তিনি ব্যবস্থা নেবেন। আমরা আগামী 24 ঘন্টার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি এই বিরুদ্ধে তাকান। দেখুন, অনেকে মনে করেন বা আমাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে লেখা আছে মাদার মেরি ওয়াজ এ ভার্জিন লেডি। এখন এই নিয়ে কি কোর্টে কোনো মামলা হতে পারে? এটা যারা খ্রিস্টান আছেন তাদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গ, এটা তাদের ভাবাবেগ, এটা তাদের আবেগ। এই নিয়ে কেউ পিআইএল করতে পারে না, এই নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, এ নিয়ে সমাজ জীবনের দীর্ঘ বিতর্ক হতে পারে না। আমরা তো যতটা শিব পুরাণ পড়েছি, মানে যতটা আমরা জানি, আমি তো এইসব জিনিসপত্র জানা নেই, তবে জিজ্ঞাসা করেছিলাম যারা মানুষ ধর্মগ্রন্থ নিয়ে আচার বিচার করেন, কোনো শিবস্তোত্রম বা ওই সমস্ত যা পুরাণ ইত্যাদি বই আছে, যে শিব ওই জিনিসটা ব্যবহার করেছেন বলে তো আমাদের কোনোদিন জানা ছিল না। হয়তো শিবের সঙ্গে ওটার সম্পর্ক কি যে সেটা পড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও আমাদের খুব একটা জানা নেই। আমার ধারণা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ যারা ওই সিলেক্টিভ প্রতিবাদী আছেন, যারা মত প্রকাশের অধিকারকে সবসময় প্রাধান্য দেন, মত প্রকাশের স্বাধীনতার নামে যারা ভারতবর্ষের সমাজ জীবন, ভারতের চিরায়ত জীবন ধারা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের দেবদেবীর ওপরে আক্রমণ চালিয়ে যান এবং বিভিন্ন সময় যারা মানুষের সামনে সেগুলো সেভাবে উপস্থাপিত করেন, তাদেরও এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি কেউ মনে করে যে সহিষ্ণুতাটা দুর্বলতা, এটা মনে করার কোনো কারণ নেই। স্বয়ং মহাত্মা গান্ধী বলেছেন, ইন্ডিয়া ইজ সেকুলার বিকজ হিন্দু ইজ দ্য টলারেন্ট। কিন্তু এই সহিষ্ণুতাটা, এই নীরবতাটা দুর্বলতা বলে যদি কেউ মনে করেন, তিনি ভুল ভাববেন। সমাজ নতুনভাবে আধুনিক যুব সমাজ দেখতে শুরু করেছে দৈনন্দিন ঘটনা প্রবাহকে। তাহলে যে কাজ একজন ধর্মীয় নেতা হিসেবে বিভিন্ন সময় পরিচিত থাকেন, রাস্তায় রাস্তায় তোড়ন লাগে, বিভিন্ন সময় সরকারকে হুমকি দেন, সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করেন, কখনো রাজ্য সরকারের করেন, কখনো কেন্দ্র সরকারের করেন, কখনো আবার দুজনেরই করেন। আজকে সে যা মন্তব্য করেছে এটা ভয়াবহ, বিপজ্জনক, চূড়ান্ত অপমানকর এবং এটা গোটা ভারতীয় সমাজের প্রতি একটা আঘাত নামিয়ে এনেছে। আমরা আবার বলছি মুখ্যমন্ত্রীর কাছে, আমরা চাইব আগামী 24 ঘন্টার মধ্যে তিনি এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। চিফ হুইপ নেই তো, করা যেতে আগামী 20 জুন ডেকে পাঠিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এর আগে গতকাল তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফ থেকে নকুল শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তার ভিত্তিতেই এই এফআইআর করেছে পুলিশ। পুলিশ যখন এফআইআর কে গ্রহণ করেছেন তখন পুলিশের মতো ব্যবস্থা নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দল হিসেবে যে ব্যবস্থা নেবে নিয়েছে, সরকার বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের যা করবার সে করেছে। এবার যদি কারোর মনে হয় যে তার বিরুদ্ধে ডায়েরি করবে এবং পুলিশ যদি ডেকে পাঠায়, তো সেটা আইনের পথে চলবে, এটা সহজ ভাষা আছে, সেরকম চলবে। আমরা আশা করবো আজকে এটা আমাদের ওদের বিষয় নয়, আজকে আরেকটি মামলা যে দায়ের হয়েছে সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে, বা অতীতে
ওই যে কথা বললাম, কখনো ত্রিশূলের ওপরে, কখনো ওই শিবলিঙ্গের ওপরে যারা সব পরিয়ে টরিয়ে দিচ্ছিলেন, সে ঘটনাগুলোর কি হবে? যারা প্রকাশ্যে কলকাতার রাস্তায় নেমে যে বুদ্ধিজীবীরা বসে ওই নগ্ন সরস্বতীর ছবি আঁকাকে সমর্থন করেছেন, তাদের কি হবে? যারা শাড়ির পায়ের দিকের ডিজাইনে জগন্নাথ দেবের ছবি লাগিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, প্রকাশ্যে নেমে যারা তার সমর্থন করেছিলেন, তাদের কি হবে? আমরা মনে করি কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মীয় মতাবলম্বীর, কোনো নির্দিষ্ট বিশ্বাসের মানুষজনের আবেগ, মানুষজনের বিশ্বাস এবং তাদের চিরায়ত পরম্পরাকে কেউ কোনোভাবে আহত যাতে না হয়, সেটাই সমাজের প্রত্যেকের কাম্য। এবং একজন দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসাবে প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর এই বিষয়ে একদম নজর রাখা উচিত। ঝালদার তপন কান্তি খুনের ঘটনায় আজকে চার্জশিট দিল সিবিআই, যেখানে 5 জনের নাম আছে, কিন্তু যেটা বলা হয়েছিল যে রাজনৈতিক কারণে খুন এবং থানার ওসি এই চক্রান্তে জড়িত, সেই রকম কিছু সিবিআই এর এতে নেই। তবে সিবিআই পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সেই প্রভিশনটা রেখেছে। দেখুন, তপন কান্দুর স্ত্রীর দাবি ছিল সিবিআই তদন্তের, তার পরিবার পরিজন সিবিআই তদন্তের দাবি করেছেন এবং তার খুনের ঠিক আগে বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশ অফিসারের ফোন, সে কথা তাদের বিবৃতির মধ্যে দিয়ে এসেছে। এবং ওই অঞ্চলের মানুষের মনে এটা প্রতিষ্ঠিত যে শুধুমাত্র রাজনৈতিক টানাপোড়েনের কারণে তপন কান্দু এবং ঘটনার প্রত্যক্ষদর্শী তার দীর্ঘদিনের বন্ধুকে খুন হতে হয়েছিল। সেক্ষেত্রে আদালত পুলিশের তদন্তের উপরে আস্থা রাখতে পারেনি, সিবিআইকে নির্দেশ দিয়েছে। এখন সিবিআই তদন্ত করবে, আদালতের নজরদারিতে তদন্ত হবে। সাবজুডিস ম্যাটার, এখানে তো আর এর বেশি বলার কিছু নেই। রাজ্য যদি মনে করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা আদালতের বিচারপতির বক্তব্য, সাম্প্রতিক গত 72 ঘন্টায় যা হচ্ছে, বলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য তারা তাহলে নিতেই পারে। প্রধান বিচারপতি এটা বলেন এবং পাশাপাশি রাজ্যের রিপোর্ট তলব করেছেন আগামী 15 জুনের মধ্যে, যেটা হয়েছে, এবং বলেছেন যে সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি যারা নষ্ট করেছে, আপনারা কি পারবেন, সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদের থেকে সেই অর্থ উদ্ধার করতে, যারা ক্ষতি করেছে তাদের কাছে সেই অর্থটা উদ্ধার করতে পারবে? দেখুন, এটা তো সম্পূর্ণই আদালতের বিষয়। আদালত তাদের অবস্থান স্পষ্ট করেছে, আদালতের অবস্থান তারা রাজ্য সরকারকে জানিয়েছে। আমরা দল হিসেবে এটাই মনে করি যে সরকার বৃহস্পতিবার দিনের ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি। বৃহস্পতিবার দিন হাওড়ায় অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং আগাম খবর থাকা সত্ত্বেও এই সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, তৃণমূল নেতাদের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি এসেছে, তাতে সম্পূর্ণ সেটা প্ররোচনামূলক। আর এদের কারণেই বেছে বেছে বিজেপি অফিসের উপরে আক্রমণ করা হয়েছে, বিজেপি অফিস পুড়িয়ে দিয়েছে। কিন্তু এখানেও একটি বিষয় আছে, মুখ্যমন্ত্রী যখন সরাসরি বিজেপিকে চিহ্নিত করে দিয়েছেন যে এ পাপ বিজেপির, তাহলে বিজেপি অফিসগুলোই শুধু ভাঙা হতো, তাহলেও নয় একটা যুক্তি থাকে। কিন্তু আজকে ট্রেন ভাঙা হচ্ছে, আজকে বেছে বেছে কিছু দোকানতে আগুন লাগানো হচ্ছে, লুট হচ্ছে, বেছে বেছে কিছু বাড়িতে আগুন লাগানো হলো হাওড়ায়। তো এই অবস্থার জন্য তো সম্পূর্ণভাবেই রাজ্য সরকারকে তার দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে আজ বিধানসভায় বিল পাশ হয়ে গেল, এখন রাজ্যপালের কাছে কি বলবেন? মমতায়ন সম্পূর্ণ হয়ে গেল। মানুষ অনিলায়ন থেকে মুক্তি চেয়েছিল, সেখান থেকে মমতায়ন হয়ে গেল। আর মমতায়ন হওয়ার আগেই পুরো শিক্ষা ব্যবস্থায় দুর্বৃত্তায়ন হয়ে গেছে। আজকে এই বিল নিয়ে বিধানসভায় ভোটাভুটি হয়েছে, সেখানে সরকার পক্ষে ভোট করেছে 183 জন, বিপক্ষে বিজেপির প্রায় 54 জন বিধায়ক উপস্থিত থাকা সত্ত্বেও 40টি ভোট পড়েছে। বিজেপি সবাই তখন হাউসে ছিলেন না। আজই সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এবং সভাপতিকে। সভাপতি মানিক ভট্টাচার্য তৃণমূল বিধায়ক, সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত এবং প্রাথমিকের প্রধান। আজকেই তাকে সিবিআই দপ্তরে যেতে বলেছে কোর্ট। আগে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে ভেবেছিল মানুষ, এখন দেখছে কেঁচো খুঁড়তে গিয়ে হাতি বেরোচ্ছে। আজকে যেখানেই দুর্নীতির তদন্ত হবে সেখানেই তৃণমূলের নাম আসবে, আর যেখানেই নিয়োগ হবে সেখানেই
এ ধরনের নাম উঠে আসবে। গোটা ব্যবস্থাটাকে তৃণমূল দোকানদারি করে দিয়েছিল, আর তার পরিণতি এই জায়গায়। আজকে আরো একটা নতুন করে সিবিআই তদন্তের আদেশ হলো, সেটা হচ্ছে প্রাথমিক টেট 2014, প্রাথমিকের টেট 2014, 2017 সালে দ্বিতীয় নিয়োগ তালিকাটাকে বেআইনি বলা হয়েছে, এবং দ্বিতীয় নিয়োগ তালিকা থেকে 269 জনের নিয়োগকে আইন বিরুদ্ধ বলা হয়েছে, এবং বলা হয়েছে গোটা প্রক্রিয়াটাকে এবার সিবিআই তদন্ত করবে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, যারা প্রকৃত মেধার ভিত্তিতে কিছু মানুষ তো চাকরি পেয়েছেন, তাহলে এই তৃণমূল জমানায় যারা স্কুল কলেজে শিক্ষকতার চাকরি পেয়েছেন, যাদের সঙ্গে দূর দূর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই বা দোকানদারিতে যারা অংশগ্রহণ করেনি, তারাও ছাত্রদের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না, আর ছাত্ররা তাদের দিকে সন্দেহের দৃষ্টিতে দেখবে যে আমার স্যারও হয়তো দিয়েই এসছে। এটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আর আপনি যে সংখ্যার কথা বললেন, ওই সংখ্যাটা ওখানে থেমে থাকবে না। প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ সার্ভিস কমিশন, যেদিকে তাকাবেন, হেলথ সেক্টর, পুলিশ, পরিবেশ দপ্তর, ইরিগেশন, যেখানে তাকাবেন, আশাকর্মী, গ্রিন পুলিশ, যার কথা বলবেন, সব জায়গাতেই দোকানদারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিমা দত্ত রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য চিঠি জমা দিয়েছেন। তার বক্তব্য যে তিনি প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন এবং আরো অন্তত 2 জন নিরাপত্তা রক্ষী চান। তাছাড়া হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও বেশ কিছুদিন কেটে গিয়েছে, সিবিআই কিন্তু এখন তদন্ত শুরুই করেনি। তিনি আবেদন জানিয়েছেন। প্রতিমা দত্ত দীর্ঘদিন লড়াই করছেন, সম্পূর্ণ একা তিনি লড়াই করেছেন, সকলের জানা। সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন রাজনৈতিক দলের দরজা, সেখান থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ স্তর পর্যন্ত গিয়ে তিনি দরবার করেছেন। তপন দত্তর হত্যাকাণ্ড সম্পর্কে রাজ্যবাসী জানেন, বহু চর্চিত একটি ঘটনা, এবং বিশেষ করে বালিজগাছা অঞ্চল সিপিআইএমের দুর্ভেদ্য দুর্গে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যিনি বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন, জমি সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে তার সীমিত ক্ষমতা নিয়ে আন্দোলন করেছেন, তার মর্মান্তিক পরিণতি। আবার উত্তপ্ত হয়ে উঠেছে আজকে বেতুয়া ডহরি। ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ, রেল লাইনের ধারেও বিক্ষোভ। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং ব্যাপক লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের সরিয়ে গোটা স্টেশনটাকে এখন ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ বাধ্য হচ্ছে আজকে ওই পরিস্থিতি। প্রথমের দিকে পুলিশ শান্ত ছিল, হয়তো ব্যবস্থা নিতে বলা হয়নি, এখন ওভার পাওয়ার্ড হয়ে গেছে। দেখুন, পরিকল্পিতভাবে কিছু কিছু জায়গায় মুষ্টিমেয় মানুষ এই কাণ্ড ঘটাচ্ছে। গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, এবং যারা ঘটাচ্ছে, আমাদের কাছে কিছু নির্দিষ্ট ইনফরমেশন আছে। এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর বলে বলা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে দেশের বাইরেরও কিছু জায়গার তাদের সঙ্গে সম্পর্কিত কিছু ঘটনা আছে। এখানে স্লিপার সেল যে আছে, গোয়েন্দা দফতরের অফিসাররা অফ দ্য রেকর্ড তারা সেটা স্বীকার করছেন। অতীতেও তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, এবং পরিকল্পিতভাবে এই যে ঘটনা ঘটেছে, যে কটি পকেটে ঘটছে, এটা জানা। বেথুয়া ডহরিতে আজকে নিয়ে এই দীর্ঘদিন ধারাবাহিকভাবে হচ্ছে, এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনারা রাজ্যে বিরোধী দল হিসেবে এখানে কোনো প্রতিবাদ করতে চাইলে বলেন যে বাধা দেওয়া হয়। অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেখা যাচ্ছে যে বিরোধী দল যারা কোনো সময় কোনো আন্দোলন করতে চাইছেন, সেখানেও বাধা দেওয়া হয়। ফারাকটা তাহলে কোথায়? আমি তো খুব একটা দূরের রাজ্যে যেহেতু বলতে পারবো না, আমি এর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ। এখন দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো নিকট হইতে দূরে যাওয়া। এইখানে আমরা বাধাপ্রাপ্ত এটুকুনি বলতে পারি। আর অন্যান্য কয়েক জায়গায় যদি কোভিড কালে কোনো পারমিশন না নিয়ে কিছু মানুষ রাস্তায় বেরিয়েছিলেন, হ্যাঁ, বিজেপি শাসিত সরকারকেও সে ধরনের মিছিলে বাধা দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যে অবস্থা, তার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের, এমনকি অবিজেপি শাসিত রাজ্যেরও কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সবচেয়ে বড় অসহিষ্ণু সরকার এখানে আছে, যারা সমালোচনা গ্রহণ করতে পারে না, যারা কোনো আক্রমণ রাজনৈতিক প্রতিবাদকে, প্রতিরোধকে স্বীকার করে না, যারা বিধানসভায় বিরোধী দলনেতা, বিরোধী চিফ হুইপকে বাইরে রেখে বিধানসভা পরিচালনা করেন, 11 বছরে একটা মুলতবি প্রস্তাব গ্রহণ করে না, যেখানে রাজ্যপাল বলে আইনের শাসন নেই, যেখানে প্রতিনিয়ত
শিক্ষক শিক্ষিকা তারা আন্দোলন করছেন, কেউ বিষপানে উদ্যত হচ্ছেন। আমার মনে হয় এই পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই।